দিস ইজ মাই চ্যালেঞ্জ। এমন বই আপনি সারা বাংলাদেশে কোথাও দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। প্রথমত হ্যাড টুর ব্যবহার বুঝতে হলে আপনাদের আগে জানতে হবে হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টুর ব্যবহার। যদি হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টুর ব্যবহার না বুঝেন তাহলে আপনারা হ্যাড টুর ব্যবহার বুঝতে পারবেন না। যেহেতু আমি গতকাল ক্লাস নিয়েছিলাম হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু নিয়ে, সেই ভিডিওটি যারা মিস করেছেন সেই ভিডিওটির লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে হ্যাড টু ব্যবহার করতে হয়। হ্যাড টু নিয়ে যেহেতু আমরা আলোচনা করব, হ্যাড টুর আগে কিছুক্ষণ আমরা হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টু নিয়ে আলোচনা করতে চাই, কারণ হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টুর আলোচনা খুব বেশি গুরুত্বপূর্ণ যদি আমরা হ্যাড টুর আলোচনা অথবা হ্যাড টুর ব্যবহার বুঝতে চাই। Hello everyone, today we are going to learn an important topic in English grammar, have to, has to and had to. So keep watching the video without talking because today's video is very important video. If you don't know how to use have to, has to and had to, so let's get started. কোনো কাজ করতে হবে বোঝাতে আমরা কিন্তু have to ইউজ করতে পারি। আপনি কিন্তু এখানে বিভিন্ন ভার্ব ইউজ করতে পারেন। I have to come, আমাকে আসতেই হবে। I have to eat, আমাকে খেতেই হবে। I have to eat a banana, আমাকে একটি কলা খেতে হবে। I have to eat an apple, আমাকে একটি আপেল খেতে হবে। এখানে আপনি সাবজেক্ট চেঞ্জ করতে পারেন, I এর জায়গায় ইউ দিতে পারেন। You have to go, তোমাকে যেতে হবে। You have to go, তোমাদেরকে যেতে হবে। We have to go, আমাদেরকে যেতে হবে। ওকে, যখন আমরা হি, শি অথবা কোনো থার্ড পারসন সিঙ্গুলারে বাক্য মেক করব, তখন কিন্তু আমাদের আর হ্যাভ টু ইউজ করা যাবে না, তখন হ্যাভ টুর জায়গায় হ্যাজ টু ইউজ করতে হবে। থার্ড পারসন সিঙ্গুলারে আমাদের হ্যাভ টুর জায়গায় হ্যাজ টু ইউজ করতে হবে। তাহলে হি, হি মানে কি একজন ছেলে, সে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হি হ্যাজ টু গো, তার যেতে হবে। হি এর জায়গায় আপনি শি দিতে পারেন, একজন মেয়েকে বোঝাতে পারেন, শি হ্যাজ টু গো, তার যেতে হবে। এখানে যে কোনো একটা নাম ইউজ করতে পারেন, তো আব্দুর রহমান অথবা আব্দুল্লাহ, ঠিক আছে, যে আব্দুর রহমান হ্যাজ টু গো, আব্দুর রহমানের যেতে হবে। তো নিচে একটি সুন্দর বাক্য লিখেছি যে উই হ্যাভ টু অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে কি উপস্থিত হওয়া। উই হ্যাভ টু অ্যাটেন্ড, আমাদের উপস্থিত হতে হবে দ্য অফিস, আমাদের অফিসে উপস্থিত হতে হবে। উই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য অফিস। এখানে আমরা তিনটি বাক্য মেক করেছি, যে তিনটি বাক্য যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কিন্তু হ্যাভ টু অ্যান্ড হ্যাজ টুর ব্যবহার ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আমি এগুলো নিয়ে গতকাল ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছি মোটামুটি, সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন। তো আমরা এখানেও কিছু আলোচনা করছি, কারণ এখানে যদি আমরা কিছু আলোচনা না করি তাহলে আমরা কিন্তু হ্যাভ টুর ব্যবহার বুঝতে পারবো না, সেই জন্য কিন্তু আমাদের আলোচনা করতে হচ্ছে। তাহলে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। এখন যদি বলি যে আমাকে যেতে হবে না, তো আমাকে যেতে হবে না যদি বলি তাহলে কিন্তু আমাদের ডোন্ট ইউজ করতে হবে, যে আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে না। উই ডোন্ট হ্যাভ টু গো, আমাদেরকে যেতে হবে না। তাহলে হি হ্যাজ টু গো, তার যেতে হবে। হি ডাজন্ট হ্যাভ টু গো, তার যেতে হবে না। তো যখন আমরা ডাজন্ট ইউজ করব তখন আবার হ্যাভ টু ইউজ করতে হবে, তখন হ্যাজ টু ইউজ করলে হবে না। তাহলে শি ডাজন্ট হ্যাভ টু গো, তার যেতে হবে না। আব্দুর রহমান ডাজন্ট হ্যাভ টু গো, আব্দুর রহমানের যেতে হবে না। এখন আমরা প্রশ্ন কিভাবে করব? আমাকে কি যেতে হবে, তোমাকে কি যেতে হবে, এটা আমি কিভাবে প্রশ্ন করব? যে আমাকে কি যেতে হবে, আমি নিচে লিখেছি যে ডু আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে। তো যখন আমরা ডু দিয়ে প্রশ্ন করছি, এটি কিন্তু প্রেজেন্ট টেন্স, যে ডু আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে। এটা কিন্তু ফিউচারও বলতে পারি, যে ডু আই হ্যাভ টু গো টুমরো, আমাকে কি আগামীকাল যেতে হবে। কারণ আমরা হ্যাভ টু দিয়ে কিন্তু প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার টেন্স দুইটা টেন্সেই কিন্তু আমরা বাক্য মেক করতে পারছি। ডাজ হি হ্যাভ টু গো, এখানে খাম ভার্ব ইউজ করেছি, আপনি খাম দিয়ে বলতে পারেন যে ডাজ হি হ্যাভ টু খাম, তার কি আসতে হবে। কারণ যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলারে প্রশ্নবোধক বাক্য মেক করব তখন কিন্তু ডু ইউজ করলে হবে না, তখন কিন্তু ডাজ ইউজ করতে হবে, মানে ডু এর সাথে ইয়েস যুক্ত করতে হবে থার্ড পারসন সিঙ্গুলারে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আই হ্যাভ টু গো টুমরো, আমাকে আগামীকাল যেতে হবে। সেটা কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার টেন্স দুটাই বোঝাচ্ছি। তো যখন বলবো যে আমাকে যেতে হয়েছিল, আপনি একটু চিন্তা করেন যে আমাকে যেতে হয়েছিল, সেটি কিন্তু অতীত কাল, মানে যেই কালটা, যে সময়টা আপনার আমার কাছ থেকে অতীত হয়ে গিয়েছে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে।
আমাকে যেতে হয়েছিল যখন বলবো তখন কিন্তু শুধু হ্যাভ টুর জায়গায় হ্যাড টু ইউজ করে দিবেন। হ্যাভ টুর জায়গায় হ্যাড টু ইউজ করে দিলেই কিন্তু আমাদের বাক্যটি পরিপূর্ণভাবে সুন্দর হয়ে যাচ্ছে। আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। ইউ হ্যাড টু গো, তোমাকে যেতে হয়েছিল। উই হ্যাড টু গো, আমাদেরকে যেতে হয়েছিল। দে হ্যাড টু গো, তাদেরকে যেতে হয়েছিল। এখন যদি আমরা নিচের বাক্যটা নেই যে হি হ্যাজ টু গো, থার্ড পারসন সিঙ্গুলারে যদি বাক্য মেক করি, হি হ্যাজ টু গো, তার যেতে হবে। তার যেতে হবে সেটি এখন হতে পারে, পরবর্তী হতে পারে, মানে প্রেজেন্ট টেন্সও হতে পারে, ফিউচার টেন্সও হতে পারে। যে হি হ্যাজ টু গো, তার যেতে হবে। এখন যদি বলি যে তার যেতে হয়েছিল, তখন হ্যাজ টুর জায়গায় কিন্তু আমরা আর পরিবর্তন হচ্ছে না, ওই হ্যাড টু ইউজ করে দিলে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারে বাক্য সঠিক হয়ে যাচ্ছে যে হি হ্যাড টু গো। তার মানে আমরা যখন সাধারণভাবে বাক্য মেক করছি যে আই হ্যাভ টু গো, সেখানে যদি আমরা অতীতকালে বাক্য মেক করি আই হ্যাড টু গো ইউজ করে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা থার্ড পারসন সিঙ্গুলারে বাক্য মেক করলে সেই হ্যাজ টুর জায়গায় কিন্তু আমরা হ্যাড টু ইউজ করে দিলেই বাক্যটি পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে হি হ্যাড টু গো, তার যেতে হয়েছিল। আব্দুর রহমান হ্যাড টু গো, আব্দুর রহমানের যেতে হয়েছিল। তাহলে সেখানে কিন্তু আর কোনো পরিবর্তন হচ্ছে না। অতীতকালে থার্ড পারসন সিঙ্গুলারেও আমরা হ্যাড টু ইউজ করতে পাচ্ছি, সেখানে হ্যাড টুর কোনো পরিবর্তন হচ্ছে না। এখন কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়বেন। সেটা কেমন? আমরা যদি নেগেটিভ বাক্য মেক করেছিলাম প্রেজেন্ট টেন্সে যে আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, ওকে, যে আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না। হি অথবা শি ডাজন্ট হ্যাভ টু গো, তার যেতে হবে না। এখন যদি বলি যে আমাদের যেতে হয়নি, অতীতকালের কথা বলি, আমাদের যেতে হয়েছিল, উই হ্যাড টু গো, আমাদের যেতে হয়নি, তখন কিন্তু উই ডোন্ট হ্যাভ টু গো বললে হবে না। কারণ উই ডোন্ট হ্যাভ টু গো, আমাদের যেতে হবে না, এটা কিন্তু প্রেজেন্ট বা ফিউচার টেন্স। কিন্তু যখন আমরা বলবো যে আমাদের যেতে হয়নি, মানে অতীতকালের কথা বলছি, যে আমাদের যেতে হয়নি, তখন আমরা ডোন্ট ইউজ করতে পারি না, আমাদের ইউজ করতে হবে ডিড নট। কেন? কারণ দেখেন আমরা কিন্তু প্রশ্ন করছি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে ডু দিয়ে। প্রশ্নটা কিভাবে করছি? ডু দিয়ে। আমরা যখন অতীতকালে প্রশ্ন করব তখন কিন্তু ডু দিয়ে প্রশ্ন করতে পারবো না, তখন কিন্তু প্রশ্ন করতে হবে ডিড দিয়ে। কারণ ডু এর ফার্স্ট ফর্ম কি? ডিড। ডু দিয়ে যখন প্রশ্ন করছি যে ডু আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে, সেটা প্রেজেন্ট প্লাস ফিউচার টেন্স, যে আমাকে কি যেতে হবে, ডু আই হ্যাভ টু গো। আমি যদি বাক্য মেক করি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। ডিড ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হয়েছিল? আপনি উত্তর কি দিবেন? উত্তর কিন্তু আমরা দিতে পারি ইয়েস আই হ্যাড টু গো, হ্যাঁ আমাকে যেতে হয়েছিল। নো আই ডিডন্ট হ্যাভ টু গো, না আমাকে যেতে হয়নি। ডিডন্ট কোথা থেকে পেলাম? ডিড নট থেকে। যেমন ডো নট ডন্ট, ডিড নট ডিডন্ট, ওকে। নো আই ডিডন্ট হ্যাভ টু গো, তখন কিন্তু আবার আমাদের হ্যাভ টু ইউজ করতে হচ্ছে। নেগেটিভ বাক্যে কিন্তু আমরা হ্যাভ টু ইউজ করতে বাধ্য, ওকে। তাহলে ডিড ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হয়েছিল? ইয়েস আই হ্যাড টু গো, হ্যাঁ আমাকে যেতে হয়েছিল। নো আই ডিডন্ট হ্যাভ টু গো, না আমাকে যেতে হয়নি। প্রশ্ন করলাম প্লাস পজিটিভে উত্তর দিলাম, একই সাথে নেগেটিভে উত্তর দিলাম। তাহলে এখানে আপনি সাবজেক্ট চেঞ্জ করেন, বলতে পারেন যে ডিড উই হ্যাভ টু গো, আমাদেরকে কি যেতে হয়েছিল? ইয়েস উই হ্যাড টু গো, হ্যাঁ আমাদের যেতে হয়েছিল, মানে আমাদেরকে যেতে হয়েছিল। নো উই ডিডন্ট হ্যাভ টু গো, না আমাদেরকে যেতে হয়নি। এখানে থার্ড পারসন সিঙ্গুলার বাক্য মেক করতে পারেন। ডিড, এখানে কোনো পরিবর্তন নেই, যদিও আমরা থার্ড পারসন সিঙ্গুলারে ডাজন্টে পরিবর্তন করেছি। তো এইভাবে কিন্তু আমরা থার্ড পারসন সিঙ্গুলারে হি হ্যাজ টু গো বলেছি, হ্যাভ টুর জায়গায় হ্যাজ টু ইউজ করতে হয়েছে থার্ড পারসন সিঙ্গুলারে। এখানে কিন্তু কোনো পরিবর্তন নেই, এখানে থার্ড পারসন সিঙ্গুলারে একই নিয়মে কিন্তু বাক্য মেক হবে, ঠিক আছে। ডিড হি হ্যাভ টু গো, তার কি যেতে হয়েছিল? ইয়েস হি হ্যাড টু গো, হ্যাঁ তার যেতে হয়েছিল। নো হি ডিডন্ট হ্যাভ টু গো, না তার যেতে হয়নি। বিভিন্ন সাবজেক্ট বসিয়ে বিভিন্ন ভার্ব বসিয়ে ইউজ করতে পারেন, এখানে গো না দিয়ে খাম দিতে পারেন। বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন ভার্ব চেঞ্জ করে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। মাত্র এই বইটি দিয়ে কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারেন। দিস ইজ মাই চ্যালেঞ্জ, এমন বই আপনি সারা বাংলাদেশে কোথাও দেখাতে পারবেন না ইনশাআল্লাহ।
I have written this book for the very weak students. ইউটিউবে কিন্তু আমরা বিস্তারিত ব্যবহার করতে পারি না, মানে ভিডিওটা লং হয়ে যাবে বলে কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করি। কিন্তু এই বইটিতে এরকম হ্যাভ টু বিভিন্নভাবে কিন্তু আমরা আলোচনা করেছি, বিভিন্নভাবে প্র্যাকটিস দিয়েছি, WS কোয়েশ্চেন দিয়ে আমরা প্রশ্ন করেছি, উত্তর দিয়েছি, এভাবে ব্যাপক আলোচনা করা হয়েছে এই বইটিতে। তো আপনারা যারা এই স্পোকেন ইংলিশ বইটি নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। হ্যাভ এ নাইস ডে। আল্লাহ হাফেজ।